এখানে যে লেভেলে ধস নেমেছে না, ওপর থেকে বাড়ি ঘর মনে হচ্ছে কেউ ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে নিচে। জাস্ট দেখুন অবস্থা, রাস্তা পুরো খতম, রাস্তা নেই। ওপরের গাড়ি পিছিয়ে আসছে, রাস্তা যে লেভেলে স্টিপ, টুরিস্টদের গাড়ি থেকে নামিয়ে দিয়ে টুরিস্ট সব হেঁটে হেঁটে উঠছে। শেখর, রিক্স কিন্তু চূড়ান্ত। দেখো দেখো দেখো, 4 অক্টোবর 2023 ভারী বৃষ্টিপাতের কারণে সিকিমে বন্যা পরিস্থিতি। তিস্তার প্রবল জলোচ্ছ্বাস ভাসিয়ে নিয়ে যায় সিকিমের মঙ্গন জেলা থেকে 28 কিলোমিটার দূরে তিস্তার ওপরে অবস্থিত চুংথাং ড্যাম। পর্যটকদের জন্য পুরোপুরি বন্ধ হয়ে যায় নর্থ সিকিমের লাচুং লাচেংয়ের ইয়মথাং ভ্যালি থেকে গুরুদংমাল লেক। পর্যটন কিংবা ব্যবসার চূড়ান্ত ক্ষতি। ঘটনার প্রায় 1 বছর কেটে গিয়েছে। মানুষের মনে এহেন চিন্তার উদয় হয়েছে, তাহলে কি নর্থ সিকিম আর কোনোদিনই খুলবে না? এই প্রশ্নচিহ্নের মাঝেই গত 26শে নভেম্বর 2024 সিকিম প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় মঙ্গন ডিস্ট্রিক্ট 1 ডিসেম্বর থেকে ট্যুরিস্টদের জন্য খুলে দেওয়া হবে। কিন্তু কী পরিস্থিতি সেখানে? কেমনই বা রাস্তাঘাট? ট্যুরিস্টরা কি আদৌ যেতে পারবে? হোটেল, খাওয়া দাওয়া কিংবা আবহাওয়া আদৌ কি পর্যটকদের পক্ষে অনুকূল হবে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে তড়িঘড়ি বেরিয়ে পড়লাম, কারণ আমার এই অভিজ্ঞতা হয়তো সিকিমের পর্যটনে বা পর্যটকদের নবদিশার সন্ধান দেবে। আর প্রত্যেকবারের মতো এবারের গল্পটা শুরু করব আমার শহর বহরমপুর থেকে, তারপর কলকাতা থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে গ্যাংটক এবং গ্যাংটক হয়ে লাচুং। 27 তারিখে ডুয়ার্স গ্রুপ ট্যুর করে ফিরলাম সকালবেলায়। তারপরে ভাবলাম যে এখন আর কোথাও কোনো প্রোগ্রাম রাখবো না, আরামসে ভিডিওগুলো সব রেডি করবো, আপলোড করবো। গ্রুপ ট্যুরের ভিডিওর জন্য সবাই অপেক্ষা করে আছে। হঠাৎ দেখলাম 2 দিন আগে নোটিফিকেশান এসেছে নর্থ সিকিম খুলে গিয়েছে। কী আর করবো, বেরিয়ে পড়লাম, দেখি ওখানে গিয়ে ওখানকার কী পরিস্থিতি। আজকে এই যে হঠাৎ করে বেরিয়ে পড়া, এই ডিসিশনটা কিন্তু গতকাল নিয়েছিলাম। গতকাল ফ্লাইটের টিকিটও কেটেছিলাম। স্টেশনে এসে দেখছি যে আগামীকাল মানে হচ্ছে 1 ডিসেম্বর আমাদের এই লাইনে না কোথাও ওই ট্রাফিক ব্লক রয়েছে। তার জন্য অনেক ট্রেন বাতিল রয়েছে, অনেক ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত হবে। তাই ভাবি ভগবান যা করে মঙ্গলজনই করে, কারণ আগামীকাল সকালে বেরিয়ে ফ্লাইট ধরাটা অসম্ভব ছিল, বা আজকে রাত্রে বেরোলে হয়তো প্রবলেম হতে পারতো। ওই জন্যই বিকাল চলে যাওয়াই ভালো। এই লোকোমোটিভটার মডেল নাম্বার কত? উঠে পড়লাম বিকেল 3:30 লালগোলা থেকে শিয়ালদাগামী লালগোলা প্যাসেঞ্জারে। ও নেমে গেল এই স্টেশনে, ও বহরমপুর পর্যন্তই নামবে, তারপর আবার চলে যাবে। আর ও স্টেশনের পাশে ওর বাড়ি। রাত 8টা নাগাদ লালগোলা প্যাসেঞ্জার আমাকে নামিয়ে দিল দমদম জংশন। প্রায় একই সময় দমদম জংশন পার করলো শিয়ালদা থেকে বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস। উত্তরবঙ্গ পার করে গেল, এরপর কলকাতা রাধিকাপুর পার করছে। তবে আমার গন্তব্য ছিল দমদম জংশনের পরবর্তী বিধাননগর রোড যাওয়ার শিয়ালদাগামী কোনো ডাউন ট্রেনের। উঠে পড়লাম ডানকুনি লোকালে। সিটে বসার কোনো আবশ্যকতা নেই, কারণ একটা স্টেশন পরেই হচ্ছে নামতে হবে। বিধাননগর রোড নেমে সেখান থেকে উবের বুক করে পাড়ি দিলাম আজ রাত্রে আমি যে হোটেলে থাকবো তার উদ্দেশ্যে। আগামীকাল সকালে আমার ফ্লাইট ছিল দমদম থেকে বাগডোগরা যাওয়ার, আর তাড়াতাড়ি এয়ারপোর্ট পৌঁছানোর জন্য এই হোটেলটার লোকেশন ছিল একদম পারফেক্ট। ডোমেস্টিক কিংবা ইন্টারন্যাশনাল হোটেল অনলাইনে অ্যাডভান্স বুক করার জন্য ব্যবহার করা যেতে পারে উইগো অ্যাপ, কারণ উইগো গ্লোবাল ট্রাভেল ব্র্যান্ড, যেটা বিভিন্ন কারেন্সি এবং ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল। একই সঙ্গে উইগো অ্যাপ অল ইন ওয়ান সলিউশন। এই একটা অ্যাপের মাধ্যমে আমরা ফ্লাইটের টিকিট, হোটেল বুকিং, বাসের টিকিট, ট্রেনের টিকিট, এমনকি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারি। ডোমেস্টিক কিংবা ইন্টারন্যাশনাল ফ্লাইট বুক করার ক্ষেত্রে মেক মাই ট্রিপ, ইজ মাই ট্রিপ, ক্লিয়ার ট্রিপ, কোন অ্যাপ থেকে এই ফ্লাইটের টিকিট বুক করলে কম খরচে বুক করা যায় সেটা খুব সহজেই কম্পেয়ার করে ফ্লাইটের টিকিট বুক করা যায় উইগো অ্যাপের মাধ্যমে। হোটেল বুকিং ক্ষেত্রে বুকিং.com, এয়ারবিএনবি, আগোড়া, গোয়াইবিবো, কোন অ্যাপ থেকে হোটেল বুক করলে কম খরচ পড়ে সেটা সহজেই কম্পেয়ার করে হোটেলও বুক করা যায় উইগো অ্যাপের মাধ্যমে। এছাড়াও আইআরসিটিসি ট্রেনের টিকিট বুকিং, ইভেন্ট বুকিং, ভিসা অ্যাপ্লিকেশন, এমনকি বাসের টিকিট বুক করার জন্য উইগো অ্যাপ ইউজফুল। উইগো অ্যাপের লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। আপনারা প্রয়োজনে ডাউনলোড করে ব্যবহার করে আমায় কিন্তু অবশ্যই একটা ফিডব্যাক দিতে পারবেন। এই হচ্ছে হোটেলে আমার রুম বেশ সুন্দর, ঝাঁ চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন। অ্যাটলিস্ট হোটেলটার যা প্রাইস নিয়েছে সেই লেভেলে কিন্তু ঘরটা বেশ সুন্দর। তবে একটা জিনিস ভাবতে হবে, খাটে কখনো দাঁড়ানো যাবে না। ফ্যানের থেকে বিছানার ডিস্টেন্স খুবই কম। এদিকে খুব সুন্দর চেয়ার রয়েছে, এখানে বসে কাজ টাজ করতে পারবো। ইলেকট্রিক কেটেল রয়েছে, চা কফি করার জিনিস রয়েছে, জলের বোতল রয়েছে। টয়লেটটা খুব সুন্দর, ওদিকে গিজার রয়েছে, কোমোড রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একদম কি বলবো, ফাটাফাটি। রাতের খাওয়া দাওয়ার পর্বটা হোটেল থেকে সেরেছিলাম। আইটেম হিসাবে ছিল একটা নান আর 1 প্লেট সালাদ। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট পর্ব শেষ করে রওনা দিলাম কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে। মিনিট 5-এরও কম সময় লাগে, পৌঁছে গেছি এয়ারপোর্ট। হোটেল থেকে বেরোলাম, সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট। ক্যাব থেকে নামার পর ডিজি যাত্রা ব্যবহার করে
এয়ারপোর্টের টার্মিনালে প্রবেশ করতে সময় লাগলো মিনিট খানেক। চলে এলাম ইন্ডিগো এয়ারলাইন সংস্থার কাউন্টারে, কারণ চেক ইন ব্যাগ ওখানে জমা করতে হবে। ফ্লাইট জার্নি আমার কাছে এই প্রথম না হলেও আজ কলকাতা থেকে বাগডোগরার পথে এই প্রথম আমার বিমান সফর। কলকাতা থেকে বাগডোগরা ফ্লাইটে, মানে কলকাতা থেকে উত্তরবঙ্গ ফ্লাইটে এই প্রথম আমার ফার্স্ট জার্নি। এর আগে কখনো আমি ফ্লাইটে জার্নি করিনি। ফ্লাইটে করার সময় কোনো সমস্যা নেই। জন্ম সার্টিফিকেট, চ্যানেলটার নাম কি? ট্রাভেল উইথ কৌশিক। ওহো, হ্যাঁ দেখেছি। জন্ম সার্টিফিকেট করতেও লাইন, মারা যাওয়ার পরে শ্মশানে গেলেও লাইন, আর এয়ারপোর্টের চেক ইন কাউন্টারেও লাইন। এক্ষেত্রেও একটা জিনিস আপনারা হয়তো জানেন কি না জানি না, তা বলে রাখি, যদি টিকিট কাটার সময় আমি আর্লি প্রায়োরিটি এরকম কিছু একটা অপশন থাকে সেটা দিই, তাদের টিকিটের দাম একটু বেশি পড়বে, সেক্ষেত্রে কিন্তু আমার লাইনে দাঁড়াতে হবে না। এদের প্রায়োরিটি পাস রয়েছে, তাদের জন্য কিন্তু কাউন্টার ফাঁকা, এদের খরচ কিছু বেশি করতে হবে। সিকিউরিটি চেক ডান, সাজানোর সমস্যা সব ছড়িয়ে যায়, তবে বলার অপেক্ষা রাখে না। যত সুন্দরভাবে আপনি জিনিসগুলোকে বের করে রেখে দেবেন ট্রেতে, তত তাড়াতাড়ি আপনার সিকিউরিটি চেক কমপ্লিট হবে। হ্যাঁ, টাটা। কলকাতা থেকে বাগডোগরা ইন্ডিগোর ফ্লাইট ছাড়া টাইম হচ্ছে বেলা 12:55। আর এখন যদি সময়ের কথা বলি, এখন হচ্ছে 11:29, অনেকটা সময় হাতে আছে। যাই একটু ফুড টার্মিনালে, এখানকার ট্রাভেল ক্লাব লাউঞ্জে, দেখি 2 টাকায় কিছু খাওয়া দাওয়া করা যায় কি না। পয়সা খরচা করে আমি খাবো না, যদি কার্ড পাঞ্চ করে 2 টাকা খাওয়া দাওয়া হয় তবেই খাওয়া দাওয়া করার চেষ্টা করব। লাইন এখানে চরম, দেখি চান্স পাই নাকি। এখন তো লাঞ্চের টাইম, ওই জন্যই ভিড়টা বেশি। ভিড় এখানে এই লেভেলের না, ঢোকার আগে বলে দিল যে সিট সব অকুপাইড, আপনাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। আমি তো একটু ঘুরে টুরে আর কি একটা জায়গা, ফাঁকা জায়গা পেলাম, সেখানে এলাম। একটা গোলাপ জামুন, একটু ভেজ বিরিয়ানি, 2টো সসেস, স্যালাড আর 1 পিস চিকেন। আমি এখন সেই লেভেলে ডায়েট শুরু করেছি। আমাকে 1 মাসের মধ্যে 5 কেজি কমাতে হবে, 5 কেজি কমানোর চ্যালেঞ্জ নিয়েছি। এবার আপনাদের মনে প্রশ্ন আসবে যে আমি কোন কার্ড অ্যাক্সেস করে, মানে ওই যে বলি না 2 টাকায় খাওয়া, তো কোন কার্ড অ্যাক্সেস করেছি। অ্যাক্সিস ব্যাংকের যে ক্রেডিট কার্ড রয়েছে, এটা ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ড, ফ্লিপকার্ট থেকে এটা পাওয়া যায়, এটা অ্যাক্সেস করেছি। এটা এছাড়া আমার কাছে HDFCর প্ল্যাটিনাম ডেবিট কার্ড আছে, ক্রেডিট কার্ডও আছে, কার্ড আমার কাছে অনেকগুলোই আছে। বেসিক্যালি আমি যখন লাউঞ্জ অ্যাক্সেস করি ডোমেস্টিকের ক্ষেত্রে, সেক্ষেত্রে হয় আমি HDFCর যে প্ল্যাটিনাম ডেবিট কার্ড আছে ওটা ইউজ করি, আর না হলে ফ্লিপকার্ট। বিরিয়ানি রিভিউ দিয়ে তো ফুড ব্লগারদের জন্ম, তা আমি একটু রিভিউ বিরিয়ানি। সুন্দর, বেশিক্ষণ ধরে যে খেতে পারবো তার টাইম নেই, কারণ 12:55 ফ্লাইট, 25 মিনিট আগে গেট ক্লোজ হয়ে যাবে, তার আগে আমাকে যেতে হবে। গল্পের শেষে, মানে খাওয়ার শেষে একটু ফ্রুটস আনতে গেছিলাম, মানে ফ্রুটস না খেলে লাউঞ্জ অ্যাক্সেসটা আর কি অ্যাক্সেসের জায়গায় থাকে না। হঠাৎ করে দেখছি ওখানে এই কুলচা পাওয়া যাচ্ছে, তা বললাম যে কুলচা একটা নিয়ে নিলাম, লোভ সংবরণ করতে পারলাম না। দারুণ, কি হালকা। একটা সময় থাকে যখন আমাদের খাওয়ার ইচ্ছে প্রচুর থাকে, তখন আমাদের টাকা থাকে না বা সামর্থ্য থাকে না। একটা সময় এমনও আসে যখন আমাদের অনেক টাকা থাকে বা সামর্থ্য থাকে, খাবার দাবার অনেক থাকে, কিন্তু খাওয়ার ইচ্ছে থাকে না, মানে খেতে ইচ্ছা করে না। হ্যালো, এখন লাইফ হচ্ছে যদি আমার সেরকম। আমি না অ্যাকচুয়াল ভুলে গেছি আমার ফ্লাইটের টাইম 10 মিনিট এগিয়ে এসছে। ওটা 12:55 নয়, ওটা হয়ে গেছে 12:45। SMS এসেছিলো, এখন অলরেডি 12:24 আর 20 মিনিট। আমাকে ফোন করেছে, বলছে কৌশিক পাল। বললাম হ্যাঁ। বলছে বাগডোগরা। বললাম হ্যাঁ। বলছে ইউ আর দ্য লাস্ট প্যাসেঞ্জার। আমি বলছি কামিন। সরি। বারবার আমি ভুল করি, যেটা ফ্লাইট, এটা ট্রেন নয়, যে ওই গার্ড সিগন্যাল দিল, ড্রাইভার সিগন্যাল দিল, ঠপ করে ট্রেনে উঠে পড়লাম, এটা নয় সেটা। এখানে তো 20-25 মিনিট আগে তো বোর্ডিং গেট ক্লোজ হয়ে যায়। 12:29 ফাইনালি উঠে পড়লাম ফ্লাইটে, আর এখানে আমার সিট নাম্বার হচ্ছে 5A। টিকিটের সাথে এই সিটটাও অ্যাড অন করেছি। ট্রেন হোক কিংবা ফ্লাইট, পছন্দ মতো সিট চাই, এটাই এখন হাইপ। হাওড়া থেকে NJP বন্দে ভারত সমান হচ্ছে 7.5 ঘন্টা, ওটাই সবচেয়ে কম সময় নেয় 7.5 ঘন্টা। আর কলকাতা থেকে বাগডোগরা ফ্লাইট সময় নেবে হচ্ছে মাত্র 1 ঘন্টা। ভাবা যায়, চাইলেই পাহাড়। এইটাই সব থেকে ফাস্টেস্ট উপায় মানে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যাওয়ার, এর উপরে কোনো ফাস্টেস্ট উপায় নেই। মর্নিং ফ্লাইটও ছিল, বাট আজকে সানডে, আজকে কিছু ফ্লাইট কম রয়েছে। অন্যান্য দিন যেমন গতকাল ছিল 30 তারিখ, গতকাল অনেক ফ্লাইট ছিল, আবার 1 তারিখ 2 তারিখের ফ্লাইট আছে, কিন্তু সানডেতে ফ্লাইটটা কম। আর আমি যেহেতু টিকিটটা মানে একদিন আগে কেটেছি, তো আমার ভাড়াটা অনেকটাই বেশি পড়েছে। আগে থেকে কেটে রাখলে মোটামুটি এই ভাড়াটা 3,500 থেকে 4,500-এর মধ্যে হয়ে যায় পার পার্সন, কিন্তু দিনের দিন কাটলে ভাড়াটা অনেকটাই বেশি পড়ে। দুর্দান্ত টেক অফ, 1 ঘন্টা ফ্লাইট জার্নি, ঘুমানো ছাড়া আর কিচ্ছু করণীয় নেই আমার। বেলা 1:45 নাগাদ সাকসেসফুলি টেক অফের পর কলকাতার আকাশ ছিল ইন্ডিগোর ফ্লাইট। ভেবেছিলাম এই ঘন্টাখানেক বিরতির মাঝে একটু ঘুমিয়ে নেব, কিন্তু সেই ইচ্ছে অপূর্ণ রয়ে গেল যখন জানলার বাইরে চোখ রেখে দেখি ওই দূরে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। শিলিগুড়ি জংশন থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাক চাই না যাক, আজকে এই আকাশপথে কলকাতা থেকে বাগডোগরা যেতে কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়েছে। শুধু তাই নয়, এই যাত্রাপথে ফ্লাইটের উচ্চতা কম থাকার কারণে রেলপথ থেকে সড়কপথ
সব কিছুই যেন দৃষ্টির নাগালে। এই সব কিছুই ডায়েরির পাতায় নোট করছিলাম, হঠাৎ দেখি ঘোষণা হচ্ছে আমাদের ফ্লাইট ল্যান্ড করছে বাগডোগরা বিমানবন্দরে। কলকাতা থেকে বাগডোগরা 1 ঘন্টা লাগে, ভুল বলেছিলাম, 1 ঘন্টা নয়, লাগে হচ্ছে 40 মিনিট। টেক অফ হতে হতে 1টা বেজে গিয়েছিল, এখন ল্যান্ড করে গিয়েছে, বাজে হচ্ছে 1:40। ট্রেনের টিকিট নাই, বাসের টিকিট নাই, ভাড় মেজাক ট্রেন বাস, ফ্লাইট জার্নি জিন্দাবাদ। ফ্লাইট থেকে নামার আগে ঘোষণা হয়েছিল চেক ইন ব্যাগ সংগ্রহ করতে হবে বেল্ট নাম্বার 2 থেকে। আমি সেই উদ্দেশ্যে দাঁড়ালাম বেল্ট নাম্বার 2 এর সামনে। আর বাগডোগরা না ডিফেন্স এয়ারপোর্ট, ওই জন্য ফ্লাইট থেকে নেমে আমি কোনো ভিডিওগ্রাফি করিনি। ওখানে লেখা আছে ভিডিওগ্রাফি স্ট্রিক্টলি প্রোহিবিটেড। বেরিয়ে এলাম এয়ারপোর্টের বাইরে, আর এখন শিলিগুড়ির টেম্পারেচার হচ্ছে 27 ডিগ্রি। আমরা এখান থেকে রওনা দেবো গ্যাংটক, তবে তার আগে যাব হচ্ছে শিলিগুড়ি সিটিতে, কারণ টুকটাক কিছু কেনাকাটার আছে। এয়ারপোর্টে নামার পর অনেকে জিজ্ঞেস করছে শিলিগুড়ি যাবে, গ্যাংটকে দার্জিলিং যাবে, যে কথাগুলো আমরা শুনতে পাই যখন আমরা নিউ জলপাইগুড়ি জংশন অথবা শিলিগুড়ি জংশনে আমি ঠিক সেরকম। যারা আগামী দিনে ফ্লাইটে আসছেন আমারই মতো, তাদেরকে বলবো যে এই জার্নি যথেষ্ট সুন্দর। আর এক্ষেত্রে একটা সুবিধা কি বলুন, তোমাকে টাউনে ঢুকতে হবে না, জ্যামটা আপনি পাবেন না। এয়ারপোর্টে পৌঁছানোর পর আপনারা কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এখানে 3টে পার্কিং আছে, পার্কিং নাম্বার 1, 2 আর 3। যে গাড়ি করে আপনারা যাচ্ছেন একটু জেনে নেবেন যে কোন পার্কিং আপনাদের গাড়ি আছে। বেটার হয় যদি আপনাদের ড্রাইভার কোনো হাতে একটা বোর্ড নিয়ে দাঁড়িয়ে থাকলো, যারা আসছেন তাহলে আরও কাজটা তাড়াতাড়ি সুবিধা হবে। এই হচ্ছে আমাদের গাড়ি, যে গাড়ি চড়ে আমরা যাবো হচ্ছে এখান থেকে গ্যাংটকে। এয়ারপোর্ট থেকে গ্যাংটকে রওনা দেওয়ার আগে চলে এলাম শিলিগুড়ি শহরের সিটি সেন্টারে। আর সিটি সেন্টারে আমার আগমন এই প্রথম। আপনি সিটি সেন্টারে আসবেন এয়ারপোর্ট থেকে, আপনার কিন্তু টাউনের ভেতরে যাওয়ার দরকার নেই, মানে জ্যামে পড়ার কোনো ব্যাপার নেই, এখানে ডিরেক্ট চলে আসতে পারবেন, রাস্তা একদম ক্লিয়ার। তো এখানে আসার কারণই হচ্ছে যে আমাকে একটু শীতের পোশাক কিনতে হবে, যেহেতু নর্থ সিকিম তো, আর ঠান্ডা এখন ওখানে চরম, তো অতিরিক্ত কিছু প্রোটেকশন নিতে হবে। কলকাতায় ডেকাথলনের শোরুম আছে, শিলিগুড়িতেও আছে। আমি যখন ডেকাথলন থেকে কোনো মাল কিনি না, সব শিলিগুড়ি থেকেই যায়। তো আজকে সেই শিলিগুড়ির শোরুমটা এসেছি, তো প্রচুর প্রোডাক্ট আছে, প্রচুর। অনলাইনের সমস্যাটা কি, অনলাইনে না বোঝা যায় না যে কী জিনিস, কী সাইজ, কী কালার। বাট এখানে আসলার পরে কিন্তু এত জিনিস রয়েছে না, যে দেখে শুনে কিন্তু কেনাকাটি করা যাবে। এই হচ্ছে মোজার কালেকশন, এখান থেকে নিলাম হচ্ছে মোজা। 2 জোড়া মোজা কেনার পর কিনলাম একটা 500 ml এর ফ্লাক্স আর একটা খুব সুন্দর দেখতে কাপ। মাইনাস টেম্পারেচার থেকে নিজেকে প্রোটেক্ট করতে একখানা জ্যাকেট সহ আরও অনেক কিছুই কিনলাম। ডেকাথলনে আমাদের শপিং কমপ্লিট। আমার আর শেখরের এখানে সব কিছু নিয়ে বিল হলো হচ্ছে ওই 18,500 মতো, 19,000-এর কাছাকাছি। অনেকগুলো আইটেম নিয়েছি, মোটামুটি শীত কেটে যাবে এবারের জন্য। শপিং শেষ করে যখন সিটি সেন্টার থেকে বেরোলাম তখন ঘড়ির কাঁটায় বিকাল 4:53। শীতকালের বেলা, তাই সন্ধে নেমেছে, আর ওই সামনে দিয়ে চলে যাচ্ছে কোনো একটা ট্রেন শিলিগুড়ি জংশনের দিকে। সময়ের দোষ দিয়ে লাভ নেই, কারণ এখন শীতকাল, ছোটো দিনের বেলা। এখন 5:18। আমরা রওনা দিয়েছি শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। যাবো যতবার আমি গ্যাংটকে গিয়েছি সব দিনের বেলাতেই গিয়েছি, বেশিরভাগ টুরিস্টরা সকালে নেমে আর কি দুপুর পৌঁছে যান, দিনের বেলাতেই যান। দেখা যাক যাত্রাপথে কী অভিজ্ঞতা হয় এই শিলিগুড়ি থেকে সন্ধ্যাবেলা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়ে। শিলিগুড়ি থেকে গ্যাংটক সড়কপথে 116 কিলোমিটার। আর এই যাত্রাপথে শুধুমাত্র সেবকে একবারের জন্য দাঁড়িয়েছিলাম সন্ধেবেলার চা পানের বিরতির জন্য। রাত 8টা নাগাদ আমরা পৌঁছে গেলাম রংপোতে। এখান থেকে গ্যাংটক তখনও 38 কিলোমিটার। রংপোতে আমরা রংপোচু নদী পার করছি, এটা হচ্ছে রংপোচু নদী, তার উপরে ব্রিজ। আর এই ব্রিজটাই কিন্তু আলাদা করেছে পশ্চিমবঙ্গ আর সিকিমকে। আর এখান থেকে গ্যাংটক হচ্ছে আর মাত্র 38 কিলোমিটার। এই অবধি রাস্তা ঠিকঠাকই আছে, রাস্তায় কোনো সমস্যা নেই, একদম সব ওকে। এই যে চেকপোস্টটা পার করলাম, এবার কিন্তু আমরা প্রবেশ করবো যে সিকিমে। দুটো আপডেট দেবো। প্রথমত হচ্ছে যে সময় রাত 9:23। আমরা শিলিগুড়ি থেকে সাকসেসফুলি পৌঁছে গেছি গ্যাংটক। সাকসেসফুলি কথাটার জন্যই বললাম, কারণ এই যাত্রাপথে কোথাও কোনো সমস্যা হয়নি। আর দ্বিতীয় আপডেট হচ্ছে এই মুহূর্তে গ্যাংটকের টেম্পারেচার 11 ডিগ্রি। এবারে গ্যাংটকে আমি এসে উঠেছি ট্যুর কিংডমের হোটেল জেডাইতে। এই হোটেল নিয়ে বিস্তারিত ব্লগ কোনো একটা পর্বে শেয়ার করেছিলাম, লিঙ্ক দিয়ে রাখলাম উপরের আই বোতামে, প্রয়োজনে দেখে নিতে পারেন। আমি হোটেলে ঢোকার পরে ফুলটা দিয়েছিল, তো ভাবলাম ফুলটা নিয়ে আমি কী করবো। ফুলটা নিয়ে আমি একটা রিলস বানালাম, রিলসটা আমি ইনস্টাগ্রামে দিয়েছি। এই ঠান্ডাতে যেটা সবচেয়ে বেশি দরকার হচ্ছে সেটা স্যুপ। আগেরবার যখন আমি হোটেলটা এসেছিলাম স্যুপ খেয়েছিলাম, দুর্ধর্ষ স্যুপ বানায়, দুর্ধর্ষ। স্যুপকে কমপ্লেন ভেবেই খেয়ে নিই। একটা পকোড়া খাই, ক্রিসপি, হালকা গরম রয়েছে। ভেবেছিলাম স্যুপ আর পকোড়া খেয়ে ঘুমিয়ে পড়ব, কিন্তু ডিনারের আয়োজন দেখে পুরো মাথায় নষ্ট। এর পেছনে একটা কারণও ছিল। বিষয়টা হচ্ছে যে এর আগে আমি একটা ভিডিও দেখিয়েছিলাম যে 1,000 টাকা গ্যাংটকের হোটেল। তো ভিডিওটা যথেষ্ট ভালো চলেছে,
হোটেল কর্তৃপক্ষ ভালো রেসপন্স পেয়েছে এবং আমি কিছু যাওয়ার সময় সাজেশান দিয়ে গেছিলাম। আমি যখন প্রপার্টিতে যাই, কোনো প্রমোশনে যাই, আমি কিছু সাজেশান দিয়ে আসি, মানে আমার মধ্যে থেকে, যে সেখানে কী করা উচিত না করা উচিত। হ্যাঁ, তো ওনারা ওনাদের মতো করে আর কি সব কিছু করেছেন। তারপরে ওনাদেরও একটা মনে হচ্ছে না এটা একটা সাকসেস। তো আজকে যখন আমি আসছিলাম, মানে হোটেলে রাত্রে এসে থাকবো, কালকে সকালে তো আমি লাচুং চলে যাব, তো বলেছিল কী খাবেন, আমি শুধু বলেছিলাম যে ওই একটু রুটি আর একটু অমলেট হলেই হবে, মানে দুটো রুটি আর অমলেট হলেই হবে। তো এরকম কিছু অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে মোটামুটি যা খাবার। এত খাবার তো খাওয়া সম্ভব নয়, কিন্তু হ্যাঁ রিভিউ দেওয়া সম্ভব। আপনারা দেখলেন, এবার আপনারা আপনাদের মতো যখন এখানে আসবেন, আপনাদের মানে মন মতো বা খুশি মতো আপনারা কিন্তু খাবার অর্ডার দিতে পারেন। রুটি চেয়েছিলাম, দিয়েছে পরোটা, সেই সঙ্গে রয়েছে ডাল, আলু ফুলকপির তরকারি, এদিকে রয়েছে এক বাটি মাটন, এইটা আমি চেয়ে নিয়েছি, এটা আমার পছন্দের জিনিস। স্যালাড, আলু আর লাউয়ের তরকারি, সাদা ভাত, মিক্স ভেজ, ওদিকে পাঁপড়, মাছ, মাংস, সবজি, ডাল, ভাত, স্যালাড, আচার, পরোটা, ইচ অ্যান্ড এভরিথিং আছে। খোঁজ নিয়ে জেনেছিলাম এই হোটেলে যিনি রান্নার দায়িত্বে ছিলেন তিনি একজন বাঙালি কুক। সুতরাং খাবার দাবারে যে বাঙালিয়ানার ছোঁয়া থাকবে এই নিয়ে কোনো সন্দেহ ছিল না। তবে সব কিছুকে ছাড়িয়ে গিয়েছিল গরম গরম মটন কষা, যার টেস্ট বহুদিন পর্যন্ত জিভে লেগে থাকবে, যাকে বলে এক পিসেই শান্তি। তবে হোটেল কর্তৃপক্ষ আমার কথাও রেখেছিলেন, পরোটা খাবো না জেনে 2 পিস গরম গরম হাত দুটিরও বন্দোবস্ত করে দিয়েছিলেন। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে লম্বা একটা ঘুম। পরের দিন সকালে ঘুম ভেঙে বিছানা থেকে নেমে জানলার বাইরে চোখ রাখতেই নজরে এলো কাঞ্চনজঙ্ঘা, কারণ আজকের ওয়েদারটাও বেশ ঝকঝকে। পরিকল্পনা ছিল যে আজকে সকাল 7টার সময় এখান থেকে একদম লাচুংয়ের উদ্দেশ্যে রওনা দেবো, কিন্তু কথা সেও রাখিনি, কথা আমিও রাখিনি। ঘড়ির কাঁটা তার কথা রেখে পৌঁছে গিয়েছে 8:45 ঘরে। সুতরাং ব্যাগপত্র নিয়ে চলে এসেছি হোটেলের ডাইনিংয়ে, কারণ ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টের আইটেম হিসাবে হোটেল কর্তৃপক্ষ দিয়েছিল ব্রেড আর জ্যাম, সঙ্গে ডিম সেদ্ধ। আর আমি বাড়ি থেকে সাথে করে নিয়ে গিয়েছিলাম বিভিন্ন ধরনের ফল। সেগুলো ওনাদেরকে দিতেই ওনারা কেটে কুটে সাজিয়ে দিয়েছিল। সময় সকাল 8:52। আগে প্রশ্ন করি, এই যে আমি জ্যাকেটটা পরেছি, এই জ্যাকেটটা আমি কোন ব্লগে কিনেছিলাম বা কোথা থেকে কিনেছিলাম, এটা আপনাদের জন্য প্রশ্ন। আচ্ছা, এবার বলি, সময় সকাল 8:52 আর গ্যাংটকের আজকের টেম্পারেচার হচ্ছে, মানে এই সকালের টেম্পারেচার হচ্ছে 12 ডিগ্রি। ঠান্ডা চরম আছে বাইরে, কালকে রাত্রে ছিল 11, এখন 12। তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম, গাড়ি চলে এসছে, লাগেজ তুলে দিয়েছি, এই গাড়ি নিয়ে যাবো হচ্ছে লাচুংয়ের উদ্দেশ্যে। সময় সকাল 8:56। অবশেষে সেই বিশেষ মুহূর্ত এসে হাজির, যখন আমরা রওনা দেব গ্যাংটক থেকে আমাদের গন্তব্য লাচুংয়ের উদ্দেশ্যে। তবে পথ চলা শুরু করার আগে আপনাদের সাথে আলাপ করিয়ে দিই আমাদের সারথীর সাথে। আমাদের গাড়ি চালকের নাম হচ্ছে নিমা। নিমার কথা মনে পড়লো, আমি যখন সান্দাকফু ট্রেক করতে গেছিলাম খুব সম্ভবত 2020 সালে, তো ওখানে একটা গাইড ছিল, নিমা গাইড, ওর সাথে মাঝে মধ্যে আমার কথা হয়। তো খুব ভালো গাইড ছিল, মানে এখনও আছে। তো ওরও হোমস্টে আছে সান্দাকফুতে। তো সান্দাকফুর ব্লগ অনেকে দেখতে চান, আমি তো গেছিলাম ট্রেকিং করে। তো যদি দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবেন, একটু নিচের দিকে থাকবে, লিখবেন ট্রাভেল উইথ কৌশিক সান্দাকফু ব্লগ, পেয়ে যাবেন। দারুণ অভিজ্ঞতা হয়েছিল। তো সেই নিমা আর আজকে আমাদের গাড়ি চালক, এই হচ্ছে নিমা। তো নিমার সাথে আমরা রওনা দিলাম হচ্ছে লাচুংয়ের উদ্দেশ্যে। আর সময় ঘড়ি বলছে সকাল 8:57। যাত্রাপথের বিবরণ দিয়ে ব্লগকে আমি দীর্ঘায়িত করব না, কিন্তু যেগুলো দরকার ইনফরমেশন সেগুলো আপনার সঙ্গে শেয়ার করে থাকবো। আর শুধু আমরা চললাম বলে ভুল, আমাদের সাথে কিন্তু পাশাপাশি চলেছে কাঞ্চনজঙ্ঘা। ওয়েদার ক্লিয়ার থাকলে এই গ্যাংটক শহর থেকে কাঞ্চনজঙ্ঘার কিছু এরকম ভিউ পাওয়া যায়। ভৌগোলিক দিক থেকে সিকিম রাজ্যে রয়েছে মোট 6টি জেলা, যার মধ্যে সবচেয়ে বড় মঙ্গন জেলা, যেটার অবস্থান উত্তর সিকিমে, আর গ্যাংটক রয়েছে ইস্ট সিকিমে। পাহাড়ে বেড়াতে এসে যদি কখনো আমরা মনে করি যে একটানা দীর্ঘ পথ চলবো, সেটা হয়তো সম্ভব নয়। আমাদেরকে মাঝে মধ্যে দাঁড়াতে হয়, কখনো প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য, কখনো বা প্রাকৃতিক কাজকর্ম সেরে নেওয়ার জন্য। তো এই পথে আসার সময় প্রচণ্ড হিসু পেয়েছিল। তো ড্রাইভারকে বললাম একটু সাইডে দাঁড় করান, বললো এখানে সাইডে কোথাও দাঁড়ানোর নিয়ম নেই, সমস্যা হয়, একটু ওয়েট করুন। ওয়েট করতে করতে একটা জায়গায় এসে দাঁড়ালাম, যেখানে প্রাকৃতিক কাজকর্ম সারলাম। আর সেই সঙ্গে দেখুন একটা দুর্দান্ত ঝর্ণা পাহাড়ের ওপর থেকে নেমে আসছে। চলার পথে আমরা এসে দাঁড়ালাম রং চেকপোস্টের কিছু আগে জিরো বলে একটা জায়গাতে। এই মুহূর্তের আপডেট অনুযায়ী বেলা 10টা থেকে বিকাল 4টে পর্যন্ত নর্থ সিকিম হাইওয়ের কিছু অংশ বন্ধ রয়েছে, কারণ ওই সময়টা BRO নতুন রাস্তা নির্মাণের কাজ করে। বেলা 10টার আগে টুং চেকপোস্ট পার করতে না পারলে আবারও বিকাল 4টে পর্যন্ত অপেক্ষা করতে হবে। গ্যাংটক থেকে বেরোতে আমাদের লেট হয়ে গিয়েছিল, তাই টুং চেকপোস্টটিকে অপেক্ষা করার থেকে এই জিরোতে অপেক্ষার মাঝেই আমরা লাঞ্চটা সেরে নিলাম, কারণ এই জায়গাতে দোকানপাট থেকে নেটওয়ার্ক সব কিছুই রয়েছে। আর লাঞ্চের আয়োজনে রয়েছে ডাল, ভাত রয়েছে, পাঁপড় রয়েছে, সবজি রয়েছে,
একটু শসার টুকরো রয়েছে, ওদিকে লাল লাল ঝাল ঝাল লঙ্কা রয়েছে, লেবু পেঁয়াজ রয়েছে, আর রয়েছে মশলা অমলেট। এই দিয়ে আজকে সারবো হচ্ছে আমরা লাঞ্চ। এই জায়গাটায় এসে আপনাদেরকে দাঁড়াতে হতে পারে যদি আপনারা আমার মতো দেরি করে বেরোন। যদি খুব সকালে বেরোন তাহলে এখানে আর স্টে করার দরকার পড়বে না, আপনারা বেরিয়ে যাবেন। আর স্টে যদি করেন এখানে আশেপাশে অনেক রেস্টুরেন্ট রয়েছে, যে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আপনারা লাঞ্চ করে নিতে পারেন। মোট কথা ভাত, ডাল, সবজি, মাছ, মাংস, ডিম সবই পেয়ে যাবেন। ডালের টেস্ট ঠিকঠাকই আছে, এটাকে একটু বাড়ানো যায় যদি একটু লেবু চিপে নেওয়া যায়, আর সেই সঙ্গে এক টুকরো পেঁয়াজ নেওয়া যায়, আর পাঁপড় ভাজা তো রয়েছে সঙ্গে। এখানকার মানুষজন কিন্তু বেশ ভালো। আমি তো খাবারের সাথে স্যালাড খাই, বেশি স্যালাডই বেশি খাই, বাড়িতেও তাই। প্রতিদিন আমি 250 থেকে 300 গ্রাম স্যালাড খাই। তো এখানে বললাম স্যালাড দিন, তো আমাকে স্যালাড দিয়ে গেছিলো 1 প্লেট। না একটু বেশি করে দিন, যা চার্জেস লাগবে না দিয়ে দেবো। বলছে না চার্জেস কোনো দেবেন না, আপনারা তো এত দূর থেকে খরচ করে আসেন, তা এটা তো আমাদের কর্তব্য। বেশ ভালো। मुझे 2 दीजिए बस। बस थैंक यू इतना सा है लीजिए नहीं के लिए तो है बस दाल খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবারও শুরু হলো পথ চলা। গন্তব্য লাচুং। তিস্তাকে বাদ দিকে রেখে আমরা চলেছি সিকিমের বা নর্থ সিকিমের টুংয়ের দিকে। এর আগে আমরা পার করলাম রং চেকপোস্ট। সেখানে আমাদেরকে বলে দিল ওখানে যারা কর্মীরা ছিলেন যে সকাল 10টা থেকে কিন্তু বিকাল 4টে পর্যন্ত রাস্তা ক্লোজ থাকে, রাস্তার কাজকর্ম চলে। তো আপনারা যদি আগে পৌঁছেও যান, ওখানে পার্কিং আছে, পার্কিং ওয়েট করবেন। রাস্তা খোলার জন্য ওদেরকে প্রেশার করবেন না বা তাড়াহুড়ো করবেন না। 4টের পরে কিন্তু আবার গাড়ি ছাড়বে। হয় আপনি 10টার আগে টুং চেকপোস্ট পার করে যান যারা লাচুং যাচ্ছেন, আর না হলে কিন্তু বিকাল 4টের পরে। আর সময়ের কথা যদি বলি তখন 1:25 দেখা যাক কখন গিয়ে পৌঁছাচ্ছি। এইটা হচ্ছে মঙ্গান মার্কেট। প্রচুর দোকানপাট রয়েছে এখানে, হোটেলও রয়েছে। চাইলে আপনি কিন্তু খাওয়া দাওয়া এখানে এসে করতে পারেন। শীতের পোশাক যদি কিনতে চান কিনতে পারবেন এখানে। মঙ্গন পেরিয়ে আসার কিছু পরে আমাদেরকে রাস্তার একধারে দাঁড়াতে হলো। রং চেকপোস্ট সেরে আসার পর আমাদের প্রথম বিরতি মঙ্গানের যে লাস্ট পেট্রোল পাম্প সেটা আমরা পার করে এলাম। যারা বাইক নিয়ে নর্থ সিকিম এসেছেন তারা জানেন মঙ্গানই কিন্তু হচ্ছে নর্থ সিকিমের শেষ পেট্রোল পাম্প। তারপর কোনো পেট্রোল পাম্প নেই, যা তেল ভরার বা ফুয়েলিং করার এখান থেকে করে নিতে হবে। তো পেট্রোল পাম্প পেরিয়ে আসার পর আমাদের গাড়ি এখানে দাঁড় করালো এক জায়গায়। এখানে চেকিং হচ্ছে, আমাদের গাড়ির ড্রাইভারের যে ব্লু বুক বা অন্য সব ডকুমেন্ট ওরা চেক করছে। এখানে আমাদের কাজকর্ম শেষ, মানে মঙ্গানে। আর এখান থেকে যে টুং, যে জায়গাটায় গিয়ে মেন সমস্যার জায়গা, মানে যেখানে আমাদের ওয়েট করতে হবে, যেখান থেকে রাস্তা ভেঙেছে, ওটা হচ্ছে এখান থেকে 17 কিলোমিটার। যাওয়ার পথে তো কাঞ্চনজঙ্ঘাকে পাশে রেখে চলছিলাম। এক পাশে তিস্তা নদী। আমাদের ড্রাইভার সাহেবকে বললাম যে গাড়িটা একটু দাঁড় করাবেন, আমরা কোনো ভিডিওগ্রাফি করবো। তো ড্রাইভার বললো ওয়েট, ঠিক জায়গায় দাঁড় করাবো। তো সেই জায়গায় শুধু আমাদের গাড়ি নয়, এর সাথে সাথে কিন্তু আরও কয়েকটা গাড়ি দাঁড়িয়েছে। এবং যারা আজকে লাচুং যাচ্ছে তাদের অনেকে কিন্তু এখানে দাঁড়িয়ে ফটোগ্রাফি করছে, কারণ কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দুর্দান্ত। কারণ ওখানে গিয়ে কাঞ্চনজঙ্ঘা আমরা পাবো না, যা দেখার এখান থেকে দেখে নিতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে যখন মেঘ চলে আসে কাঞ্চনজঙ্ঘাকে এমনি ঢেকে দেয়। তো তার মধ্যে যেটুকু ভিউ পেয়েছি পুরো চুমু ভাই চুমু। সামনেও দেখুন রাস্তার কাজ চলছে। খানিক পথ চলার পর আবারও বিরতি, আবারও দাঁড়িয়ে পড়া। না, এবার কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য নয়, এবার হচ্ছে সামনে তো রাস্তার কাজ চলছে, দেখতে পাচ্ছেন এরকম কিছু রাস্তার কাজ চলছে। ওদিক থেকে কন্টিনিউ ঝর্নার জল বেরিয়ে আসছে, পাথর সব সরানোর কাজ চলছে। রাস্তা এমন যে পাশাপাশি দু গাড়ি যেতে পারবে না, এরকম পরিস্থিতি কিন্তু আগে আমরা অনেক পাবো। অনেক জায়গা আসবে এরকম যে আমরা নর্থ সিকিম যাওয়ার পথে এরকম বিপজ্জনক রাস্তা দেখতে পাবো। আর ওই যে সব দূরে বড় বড় পাহাড়, তারপরে সব বরফ পড়েছে, দুর্দান্ত এই যাত্রাপথের দৃশ্য ফাটাফাটি। মানে এগুলো দেখে নিজেকে আর ঘরে আটকে রাখাই যায় না। কিন্তু একটা সময় পথ চলার পর আমাদের আটকে যেতেই হলো। সময় দুপুর 2:39। ফাইনালি সেই জায়গায় এসে দাঁড়ালাম যেখানে রয়েছে দীর্ঘ লাইন, কারণ সামনে রয়েছে চেকপোস্ট। যে চেকপোস্ট খুলবে হচ্ছে বিকাল 4টের পরে। তো আমাদের গাড়ি পেছনে রেখে আমরা একটু হেঁটে এসেছি। ভাবছিলাম অল্প গাড়ি, বাট লাইন বিশাল এখানে। আমি নয় ব্লগ বানাতে এসেছি, কিন্তু এখানে এমন অনেক পর্যটক আছে যারা ওয়েট করেছিল যে কবে নোটিফিকেশানটা বেরোবে তারা আর কি নর্থ সিকিমে আসবে। আর এই সময়টা বরফ পড়ার টাইম, এখন বরফ পাওয়ার চান্স আছে। মানে বছরের প্রথম বরফ যদি পাওয়া যায়, আলাদাই অনুভূতি। আর শুধু বাঙালি পর্যটক বলি নয়, এখানে কিন্তু অনেক পর্যটককে দেখছি যারা কিন্তু নন বেঙ্গলি, হিন্দিতে কথা বলছে, তারাও এসেছে নর্থ সিকিমে। পরপর দাঁড়ানো গাড়িগুলোকে পেরিয়ে খানিকটা পথ হেঁটে গিয়ে সামনের দিকে তাকিয়ে যে দৃশ্য চোখে পড়ল তাতে বুকের ভেতরটা শিউরে উঠল। গল্প করতে করতে চলে এসছে কিন্তু সেই জায়গায় যেখান থেকে কিন্তু রাস্তা ক্লোজ রয়েছে। এই হচ্ছে সেই জায়গা, রাস্তা এখান থেকে ক্লোজ। ওয়েটিং বিকাল 4টে পর্যন্ত। এখানে যে ধস নেমেছিল কোথায় কোথায়, রাস্তা কিন্তু এখানে অনেক চওড়া ছিল আগে, সব নিয়ে একদম নিয়ে চলে গেছে তিস্তাতে। এইরকম কিছু মানে ডিজাস্টার হয়েছে। অপেক্ষার মাঝে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমটা ভাঙলো ড্রাইভার সাহেবের হাঁক ডাকে। রাস্তা খুলে দিয়েছে। বিকাল 4:09 রাস্তা খুলে দিয়েছে। এবার শুধু দেখুন প্রকৃতি কিভাবে এই জায়গাতে তাণ্ডব লীলা চালিয়েছিল। কত চওড়া রাস্তা ছিল, সব ভেঙে চুরমার হয়ে গেছে। রাস্তা এখানে পুরো অর্ধেক হয়ে গেছে, অর্ধেক।
60% রাস্তা চলে গেছে একদম নদী গর্ভে। এখানে যে লেভেলে ধস নেমেছে না, ওপর থেকে বাড়ি ঘর মনে হচ্ছে কেউ ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে নিচে। জাস্ট দেখুন অবস্থা, রাস্তা পুরো খতম, রাস্তা নেই। চওড়া পিচের রাস্তা আর বড় বড় বাড়িঘরগুলো নিয়ে কারা যেন অবলীলাক্রমে ছিনিমিনি খেলেছে। এই পথ ধরে যেতে যেতে আশেপাশের দৃশ্য দেখে আমার মনে পড়ে যাচ্ছিল তারানাথ তান্ত্রিকের সেই বেতালের কথা। বেতালকে জাগ্রত করলে কোনো এক রাতে গিয়ে বেতাল সব কিছুই তছনছ করে দিয়ে আসে। পাহাড়ের ওপর থেকে নেমে আসা ঝর্ণা দেখে আনন্দের পরিবর্তে এই প্রথম ভয় পেলাম। নির্মীয়মান রাস্তায় পিচ পড়তে এখনও অনেক দেরি। বয়ে চলা জলের ধারা রাস্তাখানাকে যেন আধখানা করে দিয়েছে। গাড়ি এখানে খুব ধীরে ধীরে চলছে, কারণ এই পিচ্ছিল পথ গাড়ি চালকের উদ্দেশ্যে প্রতি মুহূর্তে ছুড়ে দিচ্ছে ওপেন চ্যালেঞ্জ। গাড়ি চলছে বলা ভুল, এই রাস্তা দিয়ে গাড়িকে রীতিমতো কসরত করে যেতে হচ্ছে। আর ওদিক থেকে পাহাড়ের ওপর থেকে নেমে আসছে একটা বড় সড়ো ঝর্ণা, আর গাড়িগুলো দেখুন কিভাবে আসছে। আমাদের ড্রাইভার সাহেব বলছে যে এই রাস্তাটা কোনোদিন ছিলই না, রাস্তা ছিল নিচে, যেটা পুরোপুরি ধুয়ে শেষ হয়ে গেছে। এই রাস্তা পরবর্তী সময় তৈরি করা হয়েছে। চারিদিকে ধসের চিহ্ন, চারিদিকে, আর বারবার মনে হচ্ছে যে ওই একটা পাথর অত বিশাল নেমে চলে এক্ষুনি। এবারে যে দৃশ্য দেখলাম সেটা দেখার পর মনের সাহস কোথাও যেন সংকুচিত হলো। ওপরের গাড়ি পিছিয়ে আসছে, রাস্তা যে লেভেলে স্টিপ, টুরিস্টদের গাড়ি থেকে নামিয়ে দিয়ে টুরিস্ট সব হেঁটে হেঁটে উঠছে। এই ধরনের রাস্তায় তিনটে জিনিসের ভীষণ দরকার। প্রথমত পাওয়ারফুল গাড়ি, দ্বিতীয়ত দক্ষ চালক, তৃতীয়ত গাড়ির চাকায় ভালো মতো গ্রিপ। শেখর, রিক্স কিন্তু চূড়ান্ত। দেখো দেখো দেখো, उसका पहिया अच्छा नहीं है तो कैसे जाएगा? আলিক তলে উन्होंने यहाँ दिखिन জানো না আলিক এত দিকিনে। ওই যে ওই গাড়িটা উঠতে কেন পারছে জানেন? ওর চাকায় সেরকম গ্রিপই নেই, গাড়ির চাকা স্কিড করে বনবন করে ঘুরছে, আর যত টুরিস্ট সবকে নামিয়েছে গাড়ি থেকে। অনেকে ছোটো গাড়ি নিয়ে পাহাড়ে আসে, বাট যেখানে যেখানে কিছু জায়গায় অফরোড হয়ে যায় না, সেখানে বড় গাড়ি দরকার। এদের টয়োটা ইনোভা ক্রিস্টা পাওয়ারফুল গাড়ি, টয়োটা ইনোভা ক্রিস্টা, ক্রেটা, এসব পাওয়ারফুল গাড়ি, এসব গাড়ি উঠে যাবে এখানে, কোনো ব্যাপারই না। চালক যদি দক্ষ হয় না, আবার এমনও চালক আছে যে হয়তো মারুতি অল্টো রাস্তা তুলে দেবে, ডিপেন্ড করে। যেমন ব্লগ বানানোর সময় ব্লগারের দক্ষতা, তিনি ড্রাইভ করার সময় ড্রাইভারের দক্ষতা। আপনারা মনে মনে ভাবছেন আমি ভয় পেয়েছি কিনা। সত্যি বলতে প্রতিবার বাড়ি থেকে বেরিয়ে আসার সময় এই চিন্তাভাবনা করেই বেরোই, এবারে বাড়ি ফেরা নাও হতে পারে। 4 বছর আগের লোকটা আর আজকের যোদ্ধা আজও অপ্রতিরোধ্য। আর এই যে রাস্তার মাঝখান দিয়ে সব ছোটো ছোটো ঝর্ণার জল বয়ে যাচ্ছে না, এগুলো আরও খারাপ। ওয়াটারফলস দেখে রাস্তার পাশে উৎসাহিত হয়ে উঠি, কিন্তু এই জায়গাতে যখন ওপর থেকে সেই ঝর্ণার জল নেমে আসছে না, তার এই কাদা মাটি সব জল, আর এ তো পুরো মাটির রাস্তা, এই গাড়ির চাকায় চাকায় সেই জল লাগছে, তখন কি হচ্ছে, রাস্তা আরও স্লিপারি হয়ে যাচ্ছে। এই যে গাড়ির ব্রেক ধরছে তো গাড়ি একা একাই যেন গড়ি চলে যাচ্ছে, অদ্ভুত এক ব্যাপার। তবে আমার আপনাদের জন্য পরামর্শ, যারা নর্থ সিকিম প্ল্যান করছেন আগামী দিনে, আপনারা চেষ্টা করুন সকাল সকাল আপনারা গ্যাংটক থেকে বেরিয়ে যান এবং সকাল 10টার আগেই কিন্তু এই জায়গা পার করে পৌঁছে যান, দিনে আলো থাকতে থাকতে। হঠাৎই একদল গাড়ির যাত্রী হাত দেখিয়ে আমাদের গাড়িকে দাঁড় করালো। এখানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, তাই আমাদেরকে দাঁড় করেছে। তা বলছে কী নেবেন? জল আছে, জল তেষ্টা পেয়েছে, কোনো শরীর খারাপ? বলছে না, গাড়ির ড্রাইভারের ঘুম আসছে, তার জন্য জল, তার মুখে জলে ছিটে দিতে হবে, তার কাছে জলও নেই, আর আমাদের কাছেও খাওয়ার জল নেই, তবুও দিলাম, কারণ এটা খুব ইমার্জেন্সি একটা সিচুয়েশন। আর গাড়ির ড্রাইভার যদি জায়গায় মানে বিগড়ে যায়, তাহলে প্যাসেঞ্জারদের সমস্যা হতে পারে। ওই ব্রিজটাকে নতুন ব্রিজ তৈরি করা হয়েছে, বিআরও তৈরি করেছে ব্রিজটা, যার উপর দিয়ে গাড়ি পারাপার করবে। এই পুরনো ব্রিজ অর্ধেক শেষ, ব্রিজ নাই। তিস্তার ওপরে নবনির্মিত ব্রিজ পেরিয়ে যখন আমরা ওই পারে গেলাম, তখন বিকেল ফুরিয়ে পুরোপুরি সন্ধ্যা পুরোপুরি নেমে গিয়েছে বললে ভুল বলা হবে। এখনও আকাশে কিছু আলো রয়েছে, কিন্তু এই বড় বড় গাছগাছালি আর এই পাহাড়ি বাঁক সেই আলোকে আসতে দিচ্ছে না। আমাকে আর হয়তো দেখা যাচ্ছে না। যাই হোক, আমাদের ড্রাইভার তার চূড়ান্ত দক্ষতায় গাড়িকে এগিয়ে নিয়ে চলেছে এই পাহাড়ি বাঁক দিয়ে। তবে এই রাস্তাটা যেহেতু ওয়ান ওয়ে, এইটা একটা সুবিধা হচ্ছে যে সামনে থেকে কোনো গাড়ি আসবে না, আমরা কিন্তু একটানে বেরোতে পারবো এখান থেকে। চুমথাং পর্যন্ত পৌঁছে যাওয়ার পর রাস্তা হয়তো ভালো আছে, আমাদের ড্রাইভার সাহেব যা বললেন। ওইদিকে রাস্তা ছিল ওয়ান ওয়ে, কিন্তু এই রাস্তাটা হচ্ছে 2 ওয়ে। এই যে গাড়িগুলো আসছে সব গ্যাংটক যাবে। ওই গাড়ি যতক্ষণ না আঁকা পিছা করে আসবে, ততক্ষণ এইসব গাড়ি দাঁড়িয়ে থাকবে। গাড়ি যাবে কোথায় সাইডে? রাস্তা তো এইটুকু, একদিকে খাদ, একদিকে পাহাড়। সময় কথা যদি বলি, তাহলে বিকাল 5:37, বিকাল বলা ভুল, এখন সন্ধে। চেকপোস্টের আগে আমাদের গাড়ি দাঁড় করিয়ে আমাদের ড্রাইভার গেল ডকুমেন্টেশনের সব কাজকর্ম সেরে আসতে। এইটুকু সময় করতে হবে। এখানে টুকটাক দোকানপাটও রয়েছে, আপনারা চাইলে এখানে চা কফি কিছু খেতে পারবেন। আমি আর নামছি না, কারণ চেকপোস্টের ওখানে ভিডিও করতে ড্রাইভার বারণ করছে। চেকপোস্টে পারমিট জমা দেওয়ার পর আমরা এসে পৌঁছালাম চুংথাংয়ে। চুংথাং হচ্ছে সেই জায়গা যেখান থেকে বাঁ দিকে রাস্তা চলে গেছে লাচেনের দিকে। যে রাস্তা কবে খুলবে এখনও বলা যাচ্ছে না। আর সোজা রাস্তা চলে গেছে লাচুংয়ের দিকে, যেটা আমাদের এখনকার গন্তব্য। সময় সন্ধ্যে 7:07।
বাইরের টেম্পারেচার হচ্ছে 5 ডিগ্রি, কনকনে ঠান্ডা। পৌঁছালাম লাচুংয়ে হচ্ছে আমাদের হোটেল। আমি চুমথাঙ্গার পর থেকে পুরো ঘুমিয়ে গেছিলাম গল্প শুনতে শুনতে। আমি অন্যান্য সময় হোটেলে ঢুকে আগে হোটেলের রুমের রিভিউ দিই। আজকে আমি নিজেই চলে গেছি হচ্ছে লেপের তলে, কম্বলের তলে। উঠে যায় জলটা খাবো, জলটা খাওয়ারও ক্ষমতা নাই। যে স্টাফ আছে বলে একটু জল দিন, কিন্তু ব্লগারের কর্তব্য ব্লগারকে করতেই হবে। যাই হোক, একটু আপনাকে রুমের রিভিউ দিই। বেশ বড় সড়ো রুম, সামনে একটা বড় সড়ো আয়না আছে। আমার রুম নম্বর হচ্ছে 101। ফোন চার্জ দেওয়ার জায়গা আছে। বেড এখানে এইদিকে যা রয়েছে 2 জন, আর এখানে 1 জন হয়ে যাবে। ওয়ার্ড্রপ রয়েছে, 2টো চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, টিভি রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, এটা সবথেকে বেশি দরকার। চা কফি করার জিনিসপত্র রয়েছে, সেট টপ বক্সও রয়েছে। এখানে চপ্পল রয়েছে। বাথরুম বেশ বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। একটা ডাউস মার্কা গিজারও রয়েছে। বেসিন টেসিন, শাওয়ার টাওয়ার সব কিছু রয়েছে। রুমে পৌঁছানোর কিছু পরে অর্ডার অনুযায়ী হোটেলের স্টাফ এসে দিয়ে গেল গরম গরম চিকেন পকোড়া আর কফি। যতই করি ডায়েট, পাহাড়ে এসে ঠান্ডার জায়গায় এসে ডায়েটের মাকি আঁক। সত্যি বেঁচে থাক স্ন্যাক্স পাহাড়ি ঠান্ডায়। তার সঙ্গে দিয়ে গেছে গরম জল। গরম জল খেতে কেমনই লাগে, বাট খেতে হবে। আর দিয়ে গেছে গরমা গরম স্যুপ। স্যুপটা দেখে ভাই প্রেমে পড়ে গেলাম। এই হচ্ছে স্যুপ, এক্সিলেন্ট মনে হয় টেস্ট হবে। দেখি কেমন খেতে, সেই লেভেলের কড়া। সময়টা রাত 9টার কিছু বেশি হবে। টেবিল সেজে উঠল নানা রকম সব খাওয়া দাওয়ার আয়োজনে, যার মধ্যে ছিল প্যাকেজে ইনক্লুড এবং এক্সক্লুড ফুড আইটেম। চিকেন রয়েছে, আলু ভাজা রয়েছে, বেগুন ভাজা রয়েছে, যেটা সবচেয়ে বেশি দরকার স্যালাড রয়েছে, এটা একটা স্পেশাল রিকোয়ারমেন্ট ছিল আমার। পনিরের একটা সবজি রয়েছে, মটরশুঁটি রয়েছে, আর রয়েছে গুলাব জামুন। এই ছিল কলকাতা থেকে লাচুং পর্যন্ত গল্পের প্রথম পর্ব। পরের পর্বে শেয়ার করব লাচুংয়ে আমার অভিজ্ঞতা এবং একই সঙ্গে আরও অনেক কিছু। খরচ সহ ট্যুর সংস্থার বিবরণ শেয়ার করা রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। নতুন গল্পের আপডেট পেতে আমাকে ফলো করতে পারেন ইনস্টাগ্রামে এবং ফেসবুকে। লিঙ্ক দেওয়া রইল এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে।